৭৮ উপজেলায় ভোট শেষে চলছে গণনা, ২৮ কেন্দ্র স্থগিত, শান্তিপূর্ণ নির্বাচন বলছে কমিশন। ডাকসুর ভোট কাল, সব প্রস্তুতি শেষ, পৌঁছে গেছে ব্যালট বাক্স, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা। স্বাস্থ্য পরীক্ষায় বঙ্গবন্ধু মেডিকেলে যেতে রাজি নন খালেদা, ইউনাইটেডের চিকিৎসার দাবি বিএনপি। রোহিঙ্গাদের ফেরত নিতেই হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী, বর্ষার আগে উখিয়া থেকে ভাসানচরে স্থানান্তর। ইথিওপিয়ায় বিমান বিধ্বস্ত, ১৪৯ যাত্রী ও ৮ ক্রু নিহত, উদ্ধার কাজ চলছে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ এবং আমি ফারজানা আখি। সংবাদ আরো থাকছে। স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান, ২৫ মার্চ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হচ্ছে। ১৯টি উপজেলার বিভিন্ন কেন্দ্রে জাল ভোটের অভিযোগ, অনিয়মের কারণে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। কোথাও কোথাও সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১০টি কেন্দ্রে, সিরাজগঞ্জের সরল ও শাহজাদপুরে ৩টি, রাজশাহীতে গোদাগাড়ীতে ২টি, হবিগঞ্জে বানিয়াচং ও আজমেরীগঞ্জে ২টি কেন্দ্র সহ মোট ২৮টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। অবশিষ্ট উপজেলাগুলোতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে এসব উপজেলায় নতুন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। দর্শক, সুনামগঞ্জে নির্বাচনের খবর সংগ্রহ করছেন মোহাম্মদ নুরুন নবী। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের সর্বশেষ খবর। নবী, সুনামগঞ্জের নির্বাচনের খবর যদি বলতে হয় যে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই সুনামগঞ্জে মোট ৯টি উপজেলার মধ্যে নির্বাচনে বড় রকমের কোনো সহিংসতার ঘটনা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয়নি। শান্তিপূর্ণভাবেই নির্বাচন গ্রহণ সম্পন্ন হয়েছে এবং আমি এখন নির্বাচনের কন্ট্রোল রুমে আছি, জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে এখন পর্যন্ত নির্বাচনী কোনো ধরনের ফলাফল এসে পৌঁছায়নি। তবে অন্যান্য কেন্দ্রগুলোর ফলাফল এবং উপজেলার যে মনিটরিং কক্ষগুলো আছে সেগুলোতে ফলাফল আসতে শুরু করেছে। সেই হিসেবে সুনামগঞ্জ সদরের আসনটি আওয়ামী সমর্থিত প্রার্থী খায়রুল হুদা চপল বিজয়ী হয়েছেন বলে শোনা যাচ্ছে, কিন্তু এটা আসলে নির্ভরযোগ্য কোনো তথ্য বা কোনো উপাত্ত আমাদের কাছে নেই। এখানকার কর্মকর্তারা যেটা বলছেন যে আনুষ্ঠানিকভাবে তাদের কাছে তথ্য আসার পরেই মূলত তারা জানাতে পারবেন। তবে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেটা বেশ ভালোভাবেই বলা যায়। মানুষ উৎসব মুখর পরিবেশে এবং একটি অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয়েছে সুনামগঞ্জে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে নির্বাচনের সর্বশেষ খবর। নবী, আপনাকে ধন্যবাদ। এর আগে ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়। একটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ, অনিয়মের কারণে কেন্দ্র বন্ধ ছাড়া বাকি সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তফসিলের ৮৭ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও আদালত, কমিশনের সিদ্ধান্ত এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৯ উপজেলায় ভোট হয়নি। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন আফসানা নীলা। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের উপস্থিতি। নারী আর বয়স্ক ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ৭৮টি উপজেলায় ৫,৮৪৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিল প্রায় ১,৪২,৪৮,৮৫০ জন। চেয়ারম্যান পদে ২০৭ জন, ভাইস চেয়ারম্যান ৩৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজশাহীর ৯টি উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা। জাল ভোটের অভিযোগ এনে গোদাগাড়ীর একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। ২ জন পুলিং অফিসার সহ ৩ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত।
সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। দায়িত্বে অবহেলার অভিযোগে সিরাজগঞ্জ সদরের মাহমুদপুর কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার বেলাল হোসেনকে আটক করে ভোট স্থগিত করা হয়। 7 উপজেলায় নির্বিঘ্নে ভোট দেন ভোটাররা। নিরপেক্ষভাবে ভোট হচ্ছে এবং যথাযথভাবে সকাল 8টা থেকে ভোট শুরু হয়েছে। অনেক ভোটার উপস্থিতি এখানে আছে। নীলফামারীর 6 উপজেলার 508টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। 59 জন প্রতিদ্বন্দ্বিতা করেন প্রথম ধাপের নির্বাচনে। জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন প্রশাসনের কর্মকর্তারা। কুড়িগ্রামে ব্যালট পেপার ছিনতাই এবং কারচুপির অভিযোগে 5টি উপজেলার 9টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। যে ভোট কারচুপি হচ্ছে, আমরা প্রমাণের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে যদি সেটা প্রমাণিত হয় যে এখানে কোনো রকম জালিয়াতি হয়েছে, তাহলে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। নাটোরের বাগাতিপাড়ায় প্যারাবাড়িয়া স্কুল কেন্দ্রের 2 প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন আহত হয়। এছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয় 5টি উপজেলার অন্যান্য কেন্দ্রগুলোতে। আসলে খুব ভালো অবস্থানে নির্বাচন চলছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা প্রত্যাশা করি। হবিগঞ্জের বানিয়াচংয়ের শাহপুর কেন্দ্রে দুর্বৃত্তের হামলায় কনস্টেবল ও প্রিজাইডিং অফিসার আহতের ঘটনায় একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। সুনামগঞ্জে ভোট হয় 9 উপজেলায়। আওয়ামী লীগ ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী থাকায় কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল বেশ ভালো। আমরা আমার শান্তি মতোই ভোট দেওয়ার চেষ্টা করতেছি এবং দিতেছি। এখন পর্যন্ত কোনো রকম সমস্যা হইতেছে না। তিনটা পার্টির মধ্যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হইতেছে, তেমুখী লড়াই যাকে বলে আর কি। এছাড়া নেত্রকোনা, জয়পুরহাট, জামালপুর, লালমনিরহাট ও পঞ্চগড়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ নির্বাচন। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তায় মোতায়েন রয়েছে র্যাব, বিজিবি, পুলিশ, আনসার এবং গ্রাম পুলিশের প্রায় 1 লাখ সদস্য। মাঠে রয়েছেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। আফসানা নীলা, 21 টেলিভিশন। শান্তিপূর্ণ পরিবেশে উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। ইসি সচিব বলেন, 4 বিভাগের 12 জেলার 78 উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। 28 কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। স্থগিত কেন্দ্রগুলোতে পরবর্তীতে ভোট হবে। ভোটারদের উপস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। সিরাজগঞ্জ ও লালমনিরহাট সহ কিছু জায়গায় অনিয়মের অভিযোগে 10 জনকে শাস্তির আওতায় আনা হয়েছে বলেও জানান হেলাল উদ্দিন। এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 78টি উপজেলার মধ্যে 5847টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তন্মধ্যে 28টি কেন্দ্রে বিভিন্ন অনিয়মের কারণে কেন্দ্রগুলো বাতিল করা হয়েছে। এই 28টি কেন্দ্রে পরবর্তীতে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাত পোহালেই বহুল আলোচিত ডাকসু নির্বাচন। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ। হলে হলে পৌঁছে গেছে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ সরঞ্জামাদি। প্রতিটি হলে তৈরি হয়ে গেছে বুথ। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে প্রস্তুতি সম্পূর্ণ, এখন অপেক্ষা ভোট উৎসবের। তবে ভোটের আগের দিনও নির্বাচন নিয়ে বিরোধী ছাত্র সংগঠনগুলোর ছিল নানা অভিযোগ। জসিম জুয়েলের রিপোর্ট। অপেক্ষার প্রহর শেষে এবার ভোট উৎসবের প্রস্তুতি। 1990 সালের 6 জুন সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর প্রশাসন বেশ কয়েক দফা পদক্ষেপ নিলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি ডাকসু। দীর্ঘ 28 বছর পর সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রত্যাশার ডাকসু ভোট। ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। হলগুলোতে তৈরি করা হয়েছে ভোট কেন্দ্র। সন্ধ্যার মধ্যেই পৌঁছে গেছে নির্বাচনের সরঞ্জাম। টোটাল এই হলে ভোটার হলো যে 2000-এর মতো। আমাদের 35টি বুথ রয়েছে, আর একটি স্পেশাল আমাদের অন্ধ এবং প্রতিবন্ধী ছাত্র রয়েছে এখানে প্রায় 100 খানিকের মতো। আমরা একটা স্পেশাল বুথের ব্যবস্থা করেছি এখানে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। আনন্দঘন পরিবেশে নির্বাচন করার জন্য এই ক্যাম্পাসে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য সেটা নেওয়া হয়েছে। এদিকে পোলিং এজেন্ট না দেওয়া অস্বচ্ছ ব্যালট বাক্স ভোটের আগের দিন হলে হলে ব্যালট বাক্স পৌঁছানোর বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির কাছে 7 দফা দাবি জানিয়েছে ছাত্রদল, বামজোট, কোটা সংস্কার আন্দোলন সহ বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। এ সময় তারা ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে তারা সাংবাদিকদের জানান নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ইতিমধ্যে শঙ্কা দেখা দিয়েছে। আপনারা ভোট দিতে আসবেন,
আপনাদের ভোটাধিকার সুরক্ষার দায়িত্ব আমাদের। আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং ছাত্রদের ভোটাধিকার নিশ্চিতকরণে আমরা সবাই একতাবদ্ধ। একটি ভোটও যদি আগের রাতে দেয়া হয়, এইটা আমরা সবাই মিলে একত্রিতভাবে রুখে দাঁড়াবো। আপনারা ভোট দিতে আসুন, আমরা আছি, আমরা আপনাদের পাশে থাকবো সবসময়। তবে সুষ্ঠু নির্বাচনের সাথে প্রশাসনের যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা বলেছে ছাত্রলীগ। কোনো শঙ্কা যেন না থাকে, সেজন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানাবো। ছাত্র সংগঠনগুলো যেন দায়িত্বশীল আচরণ করে। ডাকসু নির্বাচনে মোট ভোটার 43,000, এর মধ্যে অনাবাসিক ভোটার 21,000 এবং আবাসিক ভোটার প্রায় 22,000। সোমবার সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ডাকসু নির্বাচনের ভোট। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী প্রণব চক্রবর্তী। তিনি জানাচ্ছেন ডাকসু নির্বাচনের খবরাখবর। প্রণব। রিয়াজ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নীলক্ষেত মোড়ে, অর্থাৎ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট। আমরা সেখানে দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে সন্ধ্যা 6টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন উপলক্ষে যে জনসাধারণের চলাচলে কিছুটা সীমিত করা হয়েছে এবং গাড়ি চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। আমরা দেখেছি এখানে পুলিশ ব্যারিকেড এখনো তৈরি করেনি। পুলিশ, আমরা কথা বলেছি, তারা তাদের ব্যারিকেড কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিবে, কিন্তু এখানে পুলিশ দাঁড়িয়ে গেছে। এখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র, যারা আবাসিক হলে থাকেন বা যারা অনাবাসিক যারা ভোটার আছেন, তারা এখানে ঢুকতে পারছেন। সেটি তল্লাশি করে করে ঢোকানো হচ্ছে এবং গাড়ির ক্ষেত্রেও যে সমস্ত গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় অনুমতি দিয়েছে, যে সমস্ত গাড়ির স্টিকার লাগিয়ে দিয়েছে, সেই ধরনের গাড়ি শুধুমাত্র এর ভিতরে প্রবেশ করতে পারছে। এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তা আছেন, তারা তাদের আইডি কার্ড দেখিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারছেন। বাকিদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সেই সাথে তল্লাশি করা হচ্ছে যে কারো কাছে কোনো রকম কোনো আগ্নেয় অস্ত্র বা অন্য কোনো কিছু আছে কিনা যেটি ভোটকে কোনোভাবে বিঘ্নিত করতে পারে, সেই ধরনের পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে কড়া নজরদারিতে তারা এই নির্বাচনকে যাতে কোনো রকম নির্বিঘ্নে শেষ করা যায়, সেই কারণে তারা সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে। এর আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে এবং হলগুলোতেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। যারা শুধুমাত্র ভোটার আছেন তাদেরকে এখানে থাকতে বলা হচ্ছে, বাকিদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া ত্যাগ করতে বলা হচ্ছে যেন তারা নির্দিষ্ট সময়ের আগেই ত্যাগ করতে পারেন। সেই ক্ষেত্রেও প্রশাসনের আমরা দেখেছি যথেষ্ট নজরদারি। তবে একটি বিষয় হচ্ছে, যেহেতু এই ঘোষণাটি অনেক আগে দেওয়া হয়েছে, আজকে থেকে 2-3 দিন আগে, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের চলাচল এখানে আসলে কমেই গেছে। বিকল্প রাস্তা দিয়ে তারা যাওয়া আসা করছেন এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া ঘুরে দেখেছি, সেখানে সাধারণ মানুষের চলাচল কমে গেছে এবং স্টুডেন্টরাও যারা আসলে ক্লাসের বাইরে খুব বেশি ছাত্রছাত্রীরাও এখানে থাকছেন না, তারাও চলে গেছেন, ক্যাম্পাস ছেড়েছেন। যাদের প্রয়োজন নেই তারা ক্যাম্পাসে ছেড়ে চলে গেছেন। তো সব কিছু মিলিয়ে আসলে নির্বাচনের যে প্রস্তুতি, সেটিও আমরা দেখেছি। নির্বাচনী ব্যালট বাক্সগুলো সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন হলগুলোতে এসে নিয়ে যাচ্ছেন কর্তৃপক্ষ এবং সব প্রক্টরের অফিসেও আমরা দেখেছি সব রকম ভোটের প্রস্তুতি তারা নিয়েছেন। সব কিছু মিলিয়ে আসলে ডাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি এখন পর্যন্ত ভালো দেখা যাচ্ছে। তো নিশ্চয়ই ভালোই থাকবে। আগামীকাল ভোট, সকালবেলা 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। সব রকম প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো রিয়াজ, এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো অন্য কোনো, যদি নতুন কোনো তথ্য আমার কাছে থাকে। আমরা সুন্দর একটি ডাকসু নির্বাচনের অপেক্ষায়। প্রণব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনীর প্রধান AMM আওরঙ্গজেব চৌধুরীকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। গণভবনে তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মুশিউজ্জামান সেনিয়াবাদ। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব মোহাম্মদ নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভুঁইয়া এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU প্রস্তুত ছিল বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন। আর বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নেতারা বলেন, বেগম জিয়া ইউনাইটেড হাসপাতালে তার ব্যক্তিগত ও দেশ বরেণ্য চিকিৎসক দিয়ে চিকিৎসা নিতে চান। মফিউর রহমানের রিপোর্ট।
খালেদা জিয়াকে চিকিৎসা দিতে সকাল থেকেই সব রকম প্রস্তুতি নিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। হাসপাতাল ঘিরে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থাও। বেলা প্রায় 12:30টায় জেল কর্তৃপক্ষ থেকে জানানো হয় খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা নিতে আগ্রহী নন। পরে হাসপাতালের পরিচালক বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বেগম জিয়ার চিকিৎসা দিতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল। বেগম খালেদা জিয়ার এখানে আসার কথা ছিল, কারা কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে উনি আসবেন না, তো আমাদের এখানে প্রস্তুতি একদম আমরা প্রস্তুত ছিলাম। এদিকে ড্যাব নেতারা জানিয়েছেন দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি বেগম জিয়ার আস্থা রয়েছে। তিনি বিদেশে নন, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চেয়েছিলেন। উনি চিকিৎসার উপরে আস্থা আছে, উনি চাচ্ছেন যে উনাকে যারা সারা জীবন দেখছেন তারাই দেখ। রিউমেটয়েড আর্থ্রাইটিসে যে জয়েন্টগুলি তার অলরেডি তার ডিফর্মিটি ধরে গেছে, এমন ডিফর্মিটি যে উনি হুইল চেয়ার ছাড়া চলতে পারছেন না। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এক অনুষ্ঠানে আবারও বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। একই সাথে তার সুচিকিৎসারও দাবি জানান মির্জা ফখরুল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে অত্যন্ত অসুস্থ। তিনি এত অসুস্থ যে তিনি এখন সোজা হয়ে বসতে পারেন না। আলাদা সাহায্যকারী দরকার হয় যারা তাকে বিছানা থেকে তুলতে হয়। একটা সলিটারি নির্জন একটা কারাগারে তাকে রাখা হয়েছে, যেটা মানব অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বেগম জিয়ার শারীরিক সমস্যা দেখিয়ে জনগণকে বিভ্রান্ত না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি আরো বলেন, বিশ্ব নেতারা যখন বাংলাদেশের উন্নয়ন নিয়ে প্রশংসা করে তখন বিএনপি সাধুবাদ না জানিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার আন্তরিক বলেও জানান তিনি। বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য সরকার অত্যন্ত আন্তরিক। বিএনপিকে অনুরোধ জানাবো যে বেগম খালেদা জিয়ার পুরনো শারীরিক সমস্যাকে বড় করে দেখিয়ে আপনারা দয়া করে জনগণকে বিভ্রান্ত করবেন না। রোহিঙ্গারা বাংলাদেশের মেহমান নয়, তাদের মিয়ানমারে ফেরত যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। এছাড়া বর্ষার আগে কিছু রোহিঙ্গাকে ভাষাঞ্চরে স্থানান্তরের চেষ্টা হচ্ছে বলে জানান মন্ত্রী। যদিও ভাষাঞ্চরে যাওয়ার ব্যাপারে এনজিওগুলো তাদের নিরুৎসাহিত করছে বলে অভিযোগ তাঁর। ইবনে নুর শাওনের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে শি রকার্স মাই ইউ উইমেন SDG সামিট 2019 উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। নারীর অধিকার প্রতিষ্ঠা ও তাদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল বলে মন্তব্য করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি জানান, রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে রয়েছে। মিয়ানমার সরকার বাধ্য হয়েই তাদের ফেরত নেবে বলে আশা তার। আমাদের অনলি লক্ষ্য হচ্ছে যে এই রোহিঙ্গারা তাদের আবাসস্থলে ফেরত যায়। এই ডিসপ্লেস পিপল, লেট দেম গো ব্যাক টু দেয়ার হোম এবং সুন্দর শান্তি জীবন পাবে। আমাদের এখানে অতিথি হিসেবে তারা আছে। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ভাষাঞ্চরে রোহিঙ্গাদের আবাসনের পাশাপাশি তাদের জীবন জীবিকার ব্যবস্থাও করতে চায় সরকার। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ভাষাঞ্চরের কাজটা শেষ করতে, এবং শেষ করলে পরে আমাদের বিশ্বাস এই বৃষ্টির আগে যদি আমরা ওদের কিছু ফেরত ওখানে পাঠাতে পারি, তারা আর সুখে থাকে। রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমার সেনাবাহিনীর বিচার করতে চায় আন্তর্জাতিক অপরাধ আদালত। তাদের প্রতিনিধি দলকে বাংলাদেশ সহায়তা করবে বলেও জানান মন্ত্রী। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। আদিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান। দুর্ঘটনায় 157 আরোহীর সবাই মারা গেছেন। বিমানের আরোহীদের মধ্যে 33টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক ছিলেন। আরো জানাচ্ছেন মহিতুন রিয়া। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবার বোলে বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল 8টা 38 মিনিটের দিকে ছেড়ে যায় ফ্লাইট ET 302। গন্তব্যস্থল ছিল কেনিয়ার রাজধানী নাইরোবি। উড্ডয়নের কয়েক মিনিট পরেই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। পরে খবর আসে আদিস আবাবা থেকে 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে বিশফটু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। সাথে সাথে শুরু হয় উদ্ধার অভিযান। ঘোষণা করা হয় বোয়িং 737 বিমানটির 149 আরোহী ও 8 ক্রু সবাই নিহত হয়েছেন।
আরোহীদের মধ্যে 33টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক ছিলেন। এদের মধ্যে 32 জন কেনিয়ান, 17 জন ইথিওপিয়ান, 8 জন চীনের এবং 7 জন ব্রিটিশ নাগরিক রয়েছেন। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ। মহিতুন রিয়া, 21 টেলিভিশন। ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরো উন্নতি, কাল কেবিনে স্থানান্তর। পরাধীনতা শৃঙ্খল মুক্ত হতে চলচ্চিত্র শিল্পীরাও হাতে নিয়েছিলেন অস্ত্র। মুক্তিযুদ্ধ নিয়ে আরো সিনেমা নির্মাণের তাগিদ। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, স্কাউট সদস্যরা নিয়মিত সমাজ সেবামূলক কাজের পাশাপাশি দেশের বিভিন্ন সামাজিক দুর্যোগ মোকাবেলা ও আত্মমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিকেলে গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে 10ম বাংলাদেশ ও সানসো স্কাউট জাম্বুরি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, স্কাউটিংই পারে ভবিষ্যৎ প্রজন্মকে প্রগতিশীল করে গড়ে তুলতে। জাম্বুরিতে দেশের 1022টি স্কাউট দলের 10,098 জন স্কাউট ও গার্ল ইন স্কাউট অংশগ্রহণ করছে। এছাড়াও অন্যান্য দেশের 361 জন স্কাউটও অংশ নেয় জাম্বুরিতে। স্কাউটরা নিয়মিত সমাজ সেবামূলক কাজের পাশাপাশি দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও আত্মমানবতা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আরো সুন্দর করে গড়ে তুলতে স্কাউটরা রাখতে পারে অগ্রণী ভূমিকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের আরও উন্নতি হয়েছে। চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথা বলছেন তিনি। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওবায়দুল কাদের। যার চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট প্রফেসর ডক্টর আবু নাসের রিজভী জানিয়েছেন, কাল সোমবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হতে পারে। এর আগে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডক্টর সেবাস্টিন কুমার সামি চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান। মানিকগঞ্জের সাটুরিয়ায় পুলিশ সদস্যের নারী ধর্ষণের ঘটনায় নির্যাতিত পরিবারকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে ডাক বাংলোতে 2 পুলিশ কর্মকর্তা কর্তৃক তরুণী ধর্ষণের ঘটনায় সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চেয়েছে আদালত। 4 সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ 8 জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। কেন ওই ধর্ষণের ভিকটিমকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না মর্মে জানতে চেয়েছেন। সাথে সাথে আদালত 18/4/2019 তারিখের মধ্যে এই মামলার বিষয়ে সকল তদন্ত প্রতিবেদন, সকল অগ্রগতি এফিডেভিট আকারে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করে। উন্নয়নশীল দেশ থেকে উন্নত বাংলাদেশ গড়তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন, কারিগরি দক্ষতা, অপচয় রোধ, সর্বোপরি যথাযথ পরিকল্পনার তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশে অপচয় কমে গেছে মন্তব্য করে জ্বালানি প্রতিমন্ত্রী 2023 সালের পর জ্বালানি খাতে বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেন। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ শীর্ষক এই আলোচনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আলোচনার শুরুতে জ্বালানি বিদ্যুৎ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির এই গবেষণা পরিচালক। বঙ্গোপসাগরে ভারত ও মায়ানমার তেল গ্যাস তুলে নিচ্ছে জানিয়ে বাংলাদেশকেও এ বিষয়ে উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি। It is time that the speedy supply of Power and Energy Act needs to be discontinued immediately. বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যাপক উন্নতি হয়েছে মন্তব্য করে আলোচকরা উন্নত বাংলাদেশের জন্য নতুন পরিকল্পনার কথা জানান, তুলে ধরেন দুর্বলতার কথাও। Level of exploration is way down. What should be happening if we are really serious about the exploration? My suggestion would be to go local as much as possible at this point of our economic growth. তবে উন্নতির সুফল নানা কারণে ভোক্তারা পাচ্ছে না বলে অভিযোগ এই জ্বালানি বিশেষজ্ঞের। 500 জায়গায় 1000 মিলিয়ন সিএফডি
এলএনজি আমদানি হবে, সেই পণ্য আমাদের হাতে কবে পৌঁছাবে আমরা জানি না। আগের তুলনায় ভোক্তারা অনেক খুশি এমনটা জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী এই খাতের অগ্রগতির কথা জানান। ট্রান্সপারেন্ট আরো বেশি হবে, আমরা টেকনোলজি নিয়ে আসতেছি, অ্যাপ্লাইড দিক দিয়ে কিভাবে অ্যাপ্লাই করা যায়, বিল পেমেন্টের দিক দিয়ে আপনারা যাতে আরো বেশি ট্রান্সপারেন্ট ওয়েতে দেখতে পারেন হাউ এনার্জি এন্ড পাওয়ার ইজ মুভিং অন। জ্বালানি খাতের উন্নয়নে বিশেষজ্ঞদের গঠনমূলক সমালোচনারও তাগিদ দেন তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী ও কথা সাহিত্যিক হাসান আজিজুল হক সহ 12 জন ব্যক্তি ও বাংলাদেশে পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক দেয়া হচ্ছে। রোববার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পদকের জন্য মনোনীতদের নাম প্রকাশ করা হয়। এবার স্বাধীনতা পদক পাচ্ছেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ, মুর্তজা বশির, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডাক্তার কাজী মিসবাহুন নাহার, ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নুরুন নাহার ফাতেমা বেগম, অধ্যাপক ডক্টর হাসিনা খান। আর শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী, শহীদ এটিএম জাফর আলম অধ্যাপক মোহাম্মদ খালেদ, আব্দুল খালেককে মরণোত্তর স্বাধীনতা পদক দেয়া হচ্ছে। আগামী 25 মার্চ ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আমাদের বিশেষ আয়োজন উত্তাল মার্চ। পরাধীনতার শৃঙ্খল মুক্ত হতে অস্ত্র হাতে নেমেছিলেন চলচ্চিত্রের অভিনেতারাও। স্বাধীনতার পর লাল সবুজের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি হয়েছে অনেক চলচ্চিত্র। জাতির সূর্য সন্তানদের আত্মত্যাগ আর সাহসী ঘটনাবলীকেই ফুটিয়ে তোলা হয়েছে ওইসব চলচ্চিত্রে। তবে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে আরো বড় পরিসরে চলচ্চিত্র নির্মাণের প্রয়োজন আছে বলেই মনে করেন মুক্তিযোদ্ধা অভিনেতারা। ইমরান শাওনের রিপোর্ট। বাংলার ইতিহাসের মহত্তম অধ্যায় মুক্তিযুদ্ধ। কোটি বাঙালির আত্মত্যাগ, লাখো যুবকের জীবন উৎসর্গ, মা বোনদের দৃঢ় মনোবলের কাহিনীগুলি বাংলা চলচ্চিত্রে উঠে এসেছে নানা সময়। স্বাধীন দেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 1972 সালে মুক্তি পায় ওরা 11 জন। আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। পরবর্তী সময়ে নির্মিত হয় নারায়ণ ঘোষের আলোর মিছিল, তানভীর মোকাম্মেলের নদীর নাম মধুমতি, তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের মাটির ময়না সহ বেশ কিছু কালজয়ী চলচ্চিত্র। কি হতে যাচ্ছে বুঝতে পারছো না কমান্ডার? কি জ্ঞান বাস্তু রাইফেল নিয়ে আজ রাতে রসুলপুর গায়ে যায়, তুমি বুঝো না কমান্ডার কি হতে যাচ্ছে? মুক্তিযুদ্ধ নিয়ে উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে রয়েছে হাঙ্গর নদী গ্রেনেড, শ্যামল ছায়া খেলাঘর, আগুনের পরশমণি ও গেরিলা। তুই না পয়সা দিবি না, লজেন্স কিনতাম। বাবারে, তোর বাবা দেশের জন্য যুদ্ধ করবে, মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধুর ডাকে ঝাঁপিয়ে পড়েছিলেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই, তাদেরই একজন নায়ক ফারুক। মুক্তিযুদ্ধ নিয়ে বৃহৎ পরিসরে চলচ্চিত্র নির্মাণ করা দরকার বলে মনে করেন এই মুক্তিযোদ্ধা। যুদ্ধের উপরে যে ছবি, এটাকে এনাফ বলা যাবে না। যা কিছু আসছে একটু 11 জনে আসছে, বাকিগুলো ছোট ছোট ঘটনা, সেটা যুদ্ধের ঘটনা। আর সেই কারণেই আমি বলবো যে যুদ্ধের ছবি। চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তি সংগ্রামের সঙ্গে আরো বেশি পরিচিত করা প্রয়োজন বলেও জানান তিনি। অনুদানের ছবি টাকা বাড়িয়ে দেওয়া উচিত এবং বলা উচিত, প্রথম শর্তই থাকবে যে চেষ্টা করবা দেশের কথা যেন থাকে, স্বাধীনতার কথা যেন থাকে। কারণ আজকে প্রথম যে নতুন প্রজন্ম যারা, তারা কিন্তু জানতে চায়। অনেকে কিন্তু জিজ্ঞেস করে বঙ্গবন্ধু কি করেছিলেন। আরে বঙ্গবন্ধু কি করেছিল এই কথাটি যদি আমরা বোঝাতে না পারি তাহলে ফেলিওর, তাহলে দেশ ত্যাগ করা উচিত আমি মনে করি। মুক্তিযুদ্ধ জাতির গৌরব। স্বাধীন রাষ্ট্রে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি, এই প্রত্যাশা সবার। এই লাঞ্ছিত নারীত্বের মর্যাদা দিতে তোমরা কুণ্ঠিত হও না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা
নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। আরো একটি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন থাকবে। সদরঘাটে নৌকাডুবি 3 দিন পর নিখোঁজ যাত্রীর সর্বশেষ মৃতদেহ বুড়িগঙ্গা থেকে উদ্ধার। ভারতের লোকসভা নির্বাচন 7 ধাপে, 11 এপ্রিল শুরু তফসিল ঘোষণা। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। ঢাকা সদরঘাটে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া নৌকার আরও এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সকাল 10:15টার দিকে কালীগঞ্জ আলম টাওয়ার বরাবর নদী থেকে নিখোঁজ শাহিদা বেগমের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে 3 দিন আগের ওই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 6 জনের সবারই লাশ উদ্ধার করা হলো। ওই নৌকার আরেক যাত্রী শাহিদার স্বামী গার্মেন্ট কর্মী শাহজালাল লঞ্চের প্রোপেলারের আঘাতে 2 পা হারিয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে সুরভি 7 লঞ্চের ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনদুর্ভোগ। গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামের ভূমিহীনদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের এখন বেহাল অবস্থা। নির্মাণের পর সংস্কার না করায় ভাঙাচোরা জীর্ণ ঘরে রোদ বৃষ্টির সাথে যুদ্ধ করে বসবাস করছেন হতদরিদ্ররা। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনা রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। 2011 সালে সদর উপজেলার কুমারপুর গ্রামে এলজিইডির সহায়তায় নির্মাণ করা হয় হতদরিদ্রদের জন্য এই আবাসন। একটু সুখের আশায় এখানে আশ্রয় নেয় 120টি পরিবার, কিন্তু 7 বছরে টিনে মরিচা ধরে নষ্ট হয়ে গেছে চালা ও ঘরের বেড়া, ভেঙে পড়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও। বাসিন্দারা জানান, ঘর নির্মাণের পর খোঁজ খবর নিতে আসেননি কেউ। গরু, ছাগল, হাঁস, মুরগি পালন সহ কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার কথা থাকলেও কিছুই পাননি তারা। নানা সংকটে বসবাস করতে না পেরে অনেকেই ছেড়ে গেছেন আবাসন। ঘরে পানি পড়ে, ঘরের জিনিস জানা তামান ভাঙি ছিঁড়ে গেছে। ভালো করবার জন্য ছবি তুলি নিয়ে যায়, লেখি নিয়ে যায়, কোনো তার ভালো করে, তার বৃষ্টির জন্য তো আমরা থাকতে পাই না। ঘর ঘরে মেরামত করি না দিলে তো আমরা থাকতে পারছি। সবগুলো ঢাকা শহরে চলে গেছে, 50-60 জনের মতো এখানে আছে। ঘর কলগুলো পানি পড়ে, পায়খানা নাই, চপানা নাই, কল নাই, বগি ছাগল পালিয়ে পাইনি। রাত্রিবেলা ঘুমালে চাঁদ দেখা যায়। এখন কোনো অনুদানও নাই বা কোনো খোঁজ খবরও নাই। ঘরগুলা মেরামতের ব্যবস্থা করে দিলে গরিব মানুষগুলো সুখী হবে। এদিকে ঘরগুলো মেরামতের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাথে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গণ এসেছিলেন, সরজমিন পরিদর্শন করে গেছেন এবং অচিরেই বরাদ্দ দিবেন বলে আশ্বাস প্রদান করেছেন। প্রকল্পের বাড়িগুলো মেরামত ও বাসিন্দাদের জন্য কর্মসংস্থান সৃষ্টির দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। টেলিভিশন প্যানেলে 4 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির ঘোষণা দিয়েছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। রাজধানীর বসুন্ধরায় প্রতিষ্ঠানের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মার্সেলের নির্বাহী পরিচালক ইভা রহমান, হুমায়ুন কবির, আমিন খান এবং হেড অফ সেলস ডক্টর শাখাওয়াত হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে 32 ইঞ্চি বা তার বেশি আকারের মার্সেল এলইডি টিভি কিনলেই 4 বছরের মধ্যে কোনো সমস্যা হলে গ্রাহকদের বিনামূল্যে প্যানেল পাল্টে দেওয়া হবে। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। 78 উপজেলায় ভোট শেষে চলছে গণনা, 28 কেন্দ্র স্থগিত, শান্তিপূর্ণ নির্বাচন বলছে কমিশন। ডাকসুর ভোট কাল, সব প্রস্তুতি শেষ, বহিরাগত প্রবেশের নিষেধাজ্ঞা, ক্যাম্পাস জুড়ে কড়া নিরাপত্তা। স্বাস্থ্য পরীক্ষায় বঙ্গবন্ধু মেডিকেলে যেতে রাজি নন খালেদা, ইউনাইটেডের চিকিৎসার দাবি বিএনপির। রোহিঙ্গাদের ফেরত নিতেই হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী, বর্ষার আগে উখিয়া থেকে ভাসানচরে স্থানান্তর।
ইথিওপিয়ায় বিমান বিধ্বস্ত, 149 যাত্রী ও 8 ক্রু নিহত, উদ্ধার কাজ চলছে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21eratv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।